টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ১৩ জনই নওগাঁর। স্বজনদের হারিয়ে দিশেহারা পরিবার। ঈদযাত্রায় ঘরমুখ মানুষ, শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে ট্রেন যাত্রীরা, ভিড় মহাসড়কেও, জমজমাট কোরবানির পশুর হাট। আসছে উচ্চাভিলাষী বাজেট, মূল্যস্ফীতির শঙ্কা অর্থনীতিবিদদের, বিপুল অঙ্কের ব্যয় মেটাতে অর্থ সংস্থান বড় চ্যালেঞ্জ। ফাইন্যান্সিয়াল সেক্টরে যে ফ্র্যাকচারটা, অর্থাৎ আপনার ৫.৫ লক্ষ কোটি টাকার এনপিএল, এই দুইটা ফ্র্যাকচারকে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে অ্যাড্রেস করা হওয়া উচিত আপনার নাম্বার 1 ইকোনমিক প্রায়োরিটি। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর মক্কা, মিনায় জিকিরে মশগুল মুসল্লিরা। এবং সান মারিনোর সাথে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে ৩০ সদস্যের দল ঘোষণা বাফুফের, দীর্ঘ বিরতির পর দলে ফিরলেন গোলকিপার জিকো। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে, অভিযোগ যাত্রীদের। ভোর 4:30টার দিকে সরাতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে নিহত হয়েছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই বাড়ি যাচ্ছিল এসব শ্রমিকরা, তবে মুহূর্তেই যেন ঈদ আনন্দ বিষাদে রূপ নিল। চট্টগ্রাম ও ফেনী থেকে নওগাঁর উদ্দেশ্যে রড বোঝাই ট্রাকে যাত্রা শুরু করে ২৫ থেকে ২৬ জন শ্রমিক। তবে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে রড বোঝাই ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৫ জন। যাত্রীদের অভিযোগ, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। গাড়ি মনে করো উল্টি খাইছে, উল্টি খাওয়ার পরে মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার কি, ২৫-২৬ জন যাত্রী ছিল। ট্রাকটা সরাতল নামক স্থানে উল্টে গেছে। উল্টে যাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক ঘটনাস্থলে ১৪-১৫ জন মানুষ মারা গেছে এবং কয়েকজন মানুষ উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়েছে। মানুষজন রডের নিচে পড়ে রয়েছে, সাইডে ৪-৫ জন আছে। আমরা টানাটানি করছি, বাড়ির থেকে কোদাল নিয়ে আসছি, শাবল নিয়ে আসছি। ঘটনার পরই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। চালক ও হেলপার পলাতক রয়েছে, তবে মালবাহী ট্রাকে যাত্রী নেওয়া বন্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে এই পুলিশ কর্মকর্তা। আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই ১৫ জন মারা যান। এদিকে বগুড়ার ঢাকা রংপুর মহাসড়কের বনানী এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত আয়েশা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ভারসু ইউনিয়নের রাজেন্দ্র বাটি ও চিকলাভোলা গ্রামে। এছাড়া আরও ২ জনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। নিহতদের বেশিরভাগই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। পরিবারগুলোতে চলছে শোকের মাতম। রবীন্দ্র সেতুর পূর্ব দিকে ট্রাক উল্টে যায়, দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনায় তাদের এই মৃত্যু হয়েছে, যা এটা আমাদের সকলের জন্য, পরিবার তো দূরের কথা, আমরা প্রতিবেশী ইউনিয়নবাসী আমরা সহ্য করে পাই। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। তারপরেও চালকের অসাবধানতার কারণে কিছু দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ
রবিউল আলম। দুপুরে ফার্মগেট মেট্রো রেল স্টেশনে সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধীদের জন্য 25% ভাড়া ছাড়ের উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। বলেন, যাত্রীর অতিরিক্ত চাপের কারণে কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে। পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করা হবে। আবহাওয়া খারাপ থাকলে ঘাট থেকে লঞ্চ না ছাড়তে মালিকদের আহ্বান জানান মন্ত্রী। বলেন, এখন থেকে 65 বছর ও তার বেশি বয়সী নাগরিক এবং প্রতিবন্ধীরা মেট্রো রেল ও আন্তনগর ট্রেনে 25% ভাড়া ছাড় পাবে। যারা 65+ যাত্রী আছেন, সিনিয়র সিটিজেন আছেন তারা, এবং যারা ডিসেবল আছেন নাগরিক আমাদের, তাদের ক্ষেত্রে মেট্রো রেল এবং রেল দুটি জায়গায় আন্তনগর ট্রেনে আমরা 25% ভাড়া ছাড় দিব। গত ঈদের আগ মুহূর্তে নির্দেশ দেওয়ার ফলে সেটা বাস্তবায়ন করা যায়নি, কারণ এটা একটা প্রসিডিউরের ব্যাপার। এটা আপনার যেটা আপনার টিকিট কাটার যে প্রক্রিয়া আছে সেই অর্থ বিভাগের মতামত লাগবে, কারণ প্রচুর একটা অর্থ এখানে ছাড় হবে। প্রক্রিয়া করে এবার ঈদের আগে আমরা এটা করতে সক্ষম হলাম আর কি। দর্শক, টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছে। এই বিষয়ে আমরা আরো খবর জানবো। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, নিহতদের মরদেহ কি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, আর ঘটনার বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রুবা। আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে সরাতল নামক যে স্থানে সড়ক দুর্ঘটনায় 15 জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু এই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যে কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং কিন্তু কিন্তু যে তাদের যে মরদেহ সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে, এবং এখানে যারা স্বজন রয়েছেন তারা কিন্তু আসছেন, এবং আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অনেক আহাজারি করছেন স্বজনরা যারা এসেছেন তাদের পরিবারের যারা নিহত হয়েছে তাদের লাশ নেওয়ার জন্য। এবং এই হাসপাতালে কিন্তু অনেকটাই যারা স্বজন রয়েছেন, অর্থাৎ নওগাঁ জেলার সকলেই কিন্তু বাসিন্দা, এবং এই যে একজন নিহত হয়েছে এবং তার ছেলে নিহত হওয়ার কারণে কিন্তু তিনি মরদেহ নেওয়ার জন্য এসেছেন। তো সবকিছু মিলে বলা চলে যে মরদেহ দেওয়ার জন্য স্বজনরা ইতিমধ্যে কিন্তু তারা এসেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আতিক, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ভিড় বেড়েছে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে। কমলাপুর রেল স্টেশনে ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে বাস টার্মিনালগুলোতে টিকিট না পাওয়ায় দুর্ভোগে যাত্রীরা। পরিবহন মালিকদের দাবি, যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ ট্রিপ ও বিকল্প বাসের ব্যবস্থা করা হয়েছে। সব ভোগান্তি মাথায় নিয়েই শেষ পর্যন্ত প্রিয়জনের টানে গন্তব্যে ছুটছেন লাখো মানুষ। ঈদে বাড়ি যেতে আমার খুবই ভালো লাগে। আমাদের ওখানে সবাই কাজিনরা একসাথে থাকি, অনেক মজা করি। মেজর কোনো ভোগান্তি নাই। একটা ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট হবে, আর আরেকটা ট্রেন 40-50 মিনিটের মতো লেট হয়েছে, এতটুকুই। এছাড়া বাকি ট্রেনগুলো মোটামুটি রাইট টাইমে চলে গেছে। আমাদের এই পর্যন্ত যে সার্বিক পরিস্থিতি আছে মোটামুটি আমরা সন্তোষজনক। আশা করি সামনের দিয়ে যাত্রাও সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি শুনে যাবো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায় রয়েছি। গাড়ি আসতেছে, ওই ওয়াইজ হচ্ছে টিকিট দিচ্ছে, অগ্রিম টিকিটটা মেবি দিচ্ছে না। এখনো চাপ পড়ে না আর কি, হয়তো বা বিকাল থেকে বা আগামীকালকে সকাল থেকে যাত্রীর চাপ পড়তে পারে। ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। হাসান, ট্রেনের শিডিউল বিপর্যয়ের তথ্য পাওয়া যাচ্ছে, যাত্রীরা কি বলছে এটি নিয়ে?
রুবা, শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি বলছেন সেটা ঠিক সকাল নাগাদ যে দুটি ট্রেনে আমরা শিডিউল বিপর্যয়ের বিষয়টি দেখেছি। ধূমকেতু সহ রংপুরগামী আরেকটি ট্রেন ছিল। এই দুটি ট্রেনেই আমরা শিডিউল বিপর্যয় বলতে একটা দীর্ঘ সময় 40 মিনিট আর 1.5 ঘন্টার একটা ডিস্টেন্স আমরা লক্ষ্য করেছি এবং যাত্রীদের ভোগান্তির দৃষ্টিতে আমরা দেখেছি বেশ বিরক্তিকর অবস্থায় ছিলেন যাত্রীরা। তারা বলছিলেন যে এই শিডিউল বিপর্যয়ের তথ্যটা তারা যদি আগে জানতেন তাহলে হয়তো একটু বিড়ম্বনা বা একটু স্বস্তিতে তারা স্টেশনে আসতে পারতেন। ঠিক সকাল নাগাদই কিন্তু সেই ট্রেনগুলো রাজধানী ঢাকার যে কমলাপুর রেলওয়ে স্টেশন আছে সেটা থেকে ছেড়ে গিয়েছে। আর তারপর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গিয়েছে, তার মধ্যে কিন্তু কোনো আমরা শিডিউল বিপর্যয়ের তথ্য আমরা পাইনি। তাতে 5 মিনিট 10 মিনিট যে শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি বলা হচ্ছে আসলে সেটাকে কর্তৃপক্ষ শিডিউল বিপর্যয় হিসেবে দেখতে রাজি নন, কারণ লাইন ক্লিয়ারেন্সের ক্ষেত্রে অনেকটা সময় লেগে থাকে। সেক্ষেত্রে নিরাপত্তার খাতিরে এবং নিরাপদ যাত্রার খাতিরে এতটুকু প্রয়োজন বলেও কিন্তু স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন। এবং এইখানে নিরাপত্তার যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, প্রধান গেট থেকে শুরু করে ভেতরে প্রবেশ করতে বেশ কয়েক স্তরে চেকিং করা হচ্ছে। টিকিট চেকিংয়ের মাধ্যমে কিন্তু স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং যারা স্টেশনে ঢুকেছেন যাত্রীরাও, তারাও যারা অনেকটা এই যে যেমন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে যারা এসেছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এত কিছুর পরেও যদি পরিবারের কাছে যাওয়া যায় সেক্ষেত্রে আসলে তারা এই ঈদের আনন্দটা পরিবারের সাথে একসাথে কাটাতে চান। তো ঈদ আনন্দ ভাগাভাগি করতে এই যে সাধারণ মানুষ রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছে, তাদের ভোগান্তি থাকলেও তারা বেশ খুশি। জি হাসান, আপনাকে ধন্যবাদ। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সোমবার দুপুরে জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি একথা বলেন। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত সকাল 8টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। ঈদগাহের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। একসাথে 35,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এছাড়া কোরবানির বর্জ্য 8 ঘন্টার মধ্যে অপসারণ করা হবে বলেও জানান তিনি। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30 অনুষ্ঠিত হবে। আশা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সহ বিদেশি কূটনীতিকগণ জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী আমাদের 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করতে বলেছে। আমরা 8 ঘন্টা রেখেছি, 4 ঘন্টা হাতে রেখেছি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানে যখন স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে, ঠিক তখনই গভীর রাতে র্যাব ও পুলিশের যৌথ ক্যাম্পে ভয়াবহ হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সশস্ত্র সন্ত্রাসীরা নবনির্মিত যৌথ ক্যাম্প গুড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্বস্তি ফিরতে শুরু করেছিল স্থানীয়দের মাঝে। তবে সেই পরিস্থিতিতে নতুন করে আতঙ্ক ছড়ায় গভীর রাতের একটি হামলা। রবিবার গভীর রাতে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় র্যাব ও পুলিশের যৌথ নবনির্মিত ক্যাম্পে অতর্কিত গুলি ছোড়ে দুর্বৃত্তরা। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় ক্যাম্পের দেয়াল সহ বিভিন্ন অবকাঠামো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যাতে অভিযান পরিচালনা করতে না পারে সেজন্য রাস্তা কেটে ফেলা হয়। হামলার এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। রাতের 2টার দিকে এরকম হয়েছে গোলাগুলি, আমরা ভয়ে বাসা থেকে বাইরে নি। অনেক গুলির আওয়াজ ছিল, তারপরে কি যেন মনে হয় বাড়ি দিয়ে ভাঙতেছিল, এরকম কিছু। আমাদের ছেলে পেলে নিয়ে কোনো সন্ত্রাস যাতে এখানে না থাকে, এটার জন্য আপনাদের সরকারের কাছে আমাদের দাবি। সন্ত্রাসী ইয়াসিনের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তারা। তৎক্ষণাৎ মুভ করে ভেতরে আসার সময় যেটা দেখতে পেলাম যে বিভিন্ন কালভার্টের সামনে তারা বড় বড় ডিচ করে রেখেছে এবং এই কাজগুলো সম্ভবত তারা হামলা করার ঘণ্টাখানেক আগে করেছে। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা রক্ষা করা, এই জনপদে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, এখানে দেশের ভিতরে দেশ, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র না বানাতে দেওয়া। এর জন্য যা যা করণীয় আমরা করব। এর আগে ঘটনার ঠিক 2 মাস আগে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে জঙ্গল সলিমপুর থেকে 22 জনকে গ্রেফতার করা হয়।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার 122% পৌঁছেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। 22% অ্যাচিভ করেছি, মোর দেন দ্য টার্গেট। 2 কোটির উপরে বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়েছি, তারপরেও কিন্তু আমরা বসে থাকি নাই। সারা বাংলাদেশ ব্যাপী আমাদের মেডিকেল সেন্টারগুলোতে বলেছি ইট ইজ ক্যাম্পেইন ইজ ওভার, বাট এটা ডেইলি চলবে। ইউপিআই কার্যক্রমের সাথে ডাইকা যারা বাচ্চারা টিকা পায় না ডাইকা দিতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। সাম্য আর মানবতার বাণী বহন করছে নজরুলের সাহিত্য। আরও বলেন, জাতীয় সকল আন্দোলন সংগ্রামে তার গান কবিতা অনুপ্রেরণা জুগিয়েছে। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রামের প্রধান প্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা এই মহান কবির 127তম জন্মবার্ষিকীতে আমাদের কাছে আরো দৃঢ় প্রত্যয় জাগ্রত হয়। এবার লাইজলের সৌজন্যে কোরবানির হাট আপডেট। দর্শক, বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, হাটে পশু সরবরাহ কেমন দেখছেন? গত বছরের চেয়ে এবছর পশুর দাম কেমন, কি বলছেন ক্রেতারা? হাটে প্রচুর পশু সরবরাহ রয়েছে। আমি যদি দেখাই যে আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন যে বড় গরু যেমন রয়েছে ঠিক তেমনি ছোট গরু যেমন রয়েছে। দামের নিয়ে নানা ভিন্নতা রয়েছে, যেটা ক্রেতারা যেটি বলছেন যে অনেকটাই দাম বেশি, কিন্তু বিক্রেতারা যেটা বলছেন যে দাম স্বাভাবিক রয়েছে। যে গরুর যেটি দেখতে পাচ্ছেন এটি একটি মহিষ, এইটির দাম চাওয়া হচ্ছে প্রায় 25 লাখ টাকার মতো। বড় গরুর দামগুলো আসলে মোটামুটি বলা যায় যে এরকমেরই অনেকটাই বেশি। আবার মাঝারি যে গরুগুলো রয়েছে, মাঝারি এবং ছোট, সেগুলোর দাম কিন্তু অনেকটাই কিছুটা বেশি বলেই ক্রেতারা দাবি করছেন, কিন্তু বিক্রেতারা বলছেন যে গত বছর তুলনায় এবার গরুর দাম সহনীয়। কিন্তু যে বিষয়টি রয়েছে, সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়েছে সে কারণে কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু অনেকটাই কম, কিন্তু সময় যত গড়াচ্ছে সেই সংখ্যা কিন্তু বাড়ছে। এবং যেটি ধারণা করা হচ্ছে যে আজকের সন্ধ্যার দিকেই আসলে ক্রেতার সংখ্যা বাড়বে এবং গরু বিক্রিও বাড়বে, এবং আগামী যে দুদিন রয়েছে সেই দুদিনে কিন্তু প্রচুর গরু এবং অন্যান্য পশু যে সেটি বিক্রি হওয়ার সম্ভাবনার কথা বলছেন। তো এই ছিল আমার কাছে কোরবানির পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। সরকারের উচ্চাভিলাষী বাজেট মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, বাজেটের আকার না বাড়িয়ে বাস্তবায়নের দক্ষতা বাড়ানোর দিকে নজর দেওয়া প্রয়োজন। তাদের মতে, বিপুল অঙ্কের ব্যয় মেটাতে অর্থসংস্থান বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আগামী অর্থ বছরে। এতে হোঁচট খেতে পারে সরকারের ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসার স্বপ্ন। হুসাইন শাহাদাতের রিপোর্টে বিস্তারিত। দেশের অর্থনীতিতে চলছে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। এমন কঠিন সময়েও আগামী এক বছরে 9,30,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করছে সরকার। একদিকে জনপ্রত্যাশা পূরণের চাপ, অন্যদিকে উন্নয়নে গতি ফিরিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য, যার মাধ্যমে অর্থনীতিকে উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরাতে চায় সরকার। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, বড় অঙ্কের বাজেট মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে আরেক দফা। বাজেট 8 লাখ থেকে 9 লাখ কোটি টাকা মানে হলো, যদি সেটা বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু 1 লক্ষ কোটি টাকার উপরে মার্কেটে পাম্পিং হবে। এবং সেটা কিন্তু হাই ইনফ্লেশনের সময় আপনি যদি যেখানে একেবারে না বাড়ালেই নয়, এরকম জায়গায় আমরা খুব ভাবনা চিন্তার মাধ্যমে বাড়ানোর বিষয়টা ডিসাইড না করি, তাহলে কিন্তু খামাখাই অপ্রয়োজনীয়ভাবে বেড়ে ওই যে ইনফ্লেশনের যুদ্ধটা হয়তো একটা নির্দিষ্ট গ্রুপের কষ্ট লাঘব হবে, কিন্তু সার্বিকভাবে ইনফ্লেশন কমবে না। আয়ের পরিকল্পনায় সরকারের মূল ভরসা জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর-এর ঘাড়ে 6 লাখ কোটি টাকার বেশি আদায়ের লক্ষ্য দেয়া হতে পারে, যা চলতি অর্থ বছরের চেয়ে 1 লাখ কোটি টাকা বেশি। সব মিলে 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান সক্ষমতার তুলনায় যা অনেক বেশি। বাংলাদেশের যে ফিস্কাল সেক্টরে যে ফ্র্যাকচারটা,
অর্থাৎ মাত্র 7% ট্যাক্স টু জিডিপি, ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানি, এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে যে ফ্র্যাকচারটা, অর্থাৎ আপনার 5.5 লক্ষ কোটি টাকার এনপিএল, এই দুইটা ফ্র্যাকচারকে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে অ্যাড্রেস করা হওয়া উচিত আপনার নাম্বার 1 ইকোনমিক প্রায়োরিটি। এই অর্থনীতিতে করযোগ্য টাকা বহু আছে, সেটা পটেনশিয়ালিটি আছে, সেটা আপনাকে নিতে হবে। সরকারকে খুব সিরিয়াসলি কমিটেড হতে হবে, সরকারকে ওই এনবিআর এর উপরে বসে থাকলে হবে না। অর্থনীতিবিদরা বলছেন রাজস্ব বোর্ডের বড় সংস্কার ছাড়া সরকারের আয়ের লক্ষ্য পূরণ সম্ভব হবে না। ফলে আগামী অর্থ বছরে ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসার যে লক্ষ্য ঠিক করেছে সরকার, তা অধরায় রয়ে যেতে পারে। 2020 অর্থ বছর থেকে 2025 অর্থ বছরে লোন রিপেমেন্ট অব্লিগেশন 228% বেড়ে গেছে। সুতরাং সেই জন্য আমরা প্রেসারে পড়ে গেছি, আমাদের নতুন লোন নেওয়ার জায়গাটা সংকুচিত হয়ে গেছে। 2,35,000 কোটি টাকার ঘাটতি পূরণে ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে 1,19,000 কোটি এবং বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা ঋণ নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। যদিও 7 জিলহজ এশার নামাজের পর থেকেই মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন হাজিরা। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেও এবার সৌদি আরবে পৌঁছেছেন 15 লাখেরও বেশি বিদেশি হজযাত্রী। এদিকে এবার পবিত্র হজের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ড্রোন, এআই এবং উন্নত নজরদারি প্রযুক্তি ব্যবহার করছে সৌদি আরব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এখন মুখরিত পুরো মক্কা নগরী। মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। 8 জিলহজ জোহর থেকে 9 জিলহজ ফজর পর্যন্ত মোট 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করা সুন্নত। 9 জিলহজ সকালে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। সেখানেই অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আরাফাতের খুতবা। এবছর খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলী আল হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এরপর মুজদালিফায় রাত্রিযাপন শেষে 10 জিলহজ হাজিরা জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। পরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করবেন তারা। এদিকে তীব্র গরমে হাজিদের জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া এবার পবিত্র হজের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ড্রোন, এআই এবং উন্নত নজরদারি প্রযুক্তি ব্যবহার করছে সৌদি সরকার। আফরিন মৌ, নিউজ 24। আগামী 5 জুন সান মারিনোর সাথে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে 30 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। দীর্ঘ বিরতির পর স্কোয়াডে ফিরেছেন অন্যতম সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। নবনিযুক্ত কোচ থমাস ডুলির অধীনে সোমবার থেকেই শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। দলে গোলরক্ষক হিসেবে আছেন মিতুল মার্মা, সুজন হুসাইন ও আনিসুর জিকো। রক্ষণ ভাগে তারিক কাজী, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, জয়ান আহমেদ ও তাজউদ্দিন। মিডফিল্ডে জামাল ভুইয়া, সোহেল রানা, হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী ও শেখ মোরসালিন। আক্রমণ ভাগে জায়গা পেয়েছেন ফাহমেদুল ইসলাম, শেখ মোরসালিন, মিরাজুল ইসলাম সহ বেশ কয়েকজন ফরওয়ার্ড। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।